আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ফরেন সার্ভিস একাডেমিতে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান। ইমরুল, আজকের বৈঠক কি এখনো চলছে এবং কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জসিন্তা, এই মুহূর্তে মধ্যাহ্ন ভোজের বিরতি চলছে। 2টা 4 মিনিটে এই বিরতি শুরু হয়েছে এবং 2টা 40 মিনিটে আবার এই বৈঠকটি শুরু হবে। এখন পর্যন্ত যে 2-3টি এজেন্ডা ছিল আজকের বৈঠকের, একটি মাত্র এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ কাল নির্ধারণ। সেই বিষয়টি নিয়ে নতুন প্রস্তাবনা এসেছে। বিএনপির যে প্রতিনিধিত্ব করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি নতুন একটি প্রস্তাবনা এই হাউজের সামনে উপস্থাপন করেছিলেন যে প্রধানমন্ত্রীর কয় মেয়াদে হবেন সেই বিষয়টির উপর না থেকে উনি সর্বোচ্চ কত বছর থাকতে পারবেন সেই বিষয়টি একটি প্রস্তাবনা হিসেবে বিবেচনা করা যায় কি না সেই বিষয়টি উত্থাপন করেছেন। তবে এটি তার নিজস্ব মতামত, দলীয় ফোরামে আলোচনা করে উনি এই বিষয়টি পরবর্তী সভায় তিনি উপস্থাপন করবেন। তবে ওনার যে প্রস্তাবনা যে সর্বোচ্চ কত বছর আসলে প্রধানমন্ত্রী 2 মেয়াদ বা 3 মেয়াদ এই বিতর্কে সীমাবদ্ধ না থেকে কত বছর উনি সর্বোচ্চ থাকতে পারবেন সেই বিষয়টিতে উনি প্রস্তাবনা আকারে তুলে ধরেছিলেন। সেটিতে বেশিরভাগ দলই আসলে এখানে সমর্থন জানিয়েছেন। বিশেষ করে জামায়াতে ইসলামী, তারা বলেছেন যে এইটি একটি গঠনমূলক প্রস্তাবনা এবং তারা সর্বোচ্চ 10 বছর মেয়াদের একজন প্রধানমন্ত্রী তার দায়িত্ব পালন করতে পারেন। সেটি আসলে যেই কয় মেয়াদি হয়, 2, 3 বা 4 মেয়াদও হতে পারে। বিষয় সকালবেলা আসলে বিষয়টির এই একটি ভ্যালিড পয়েন্ট অবতারণা করেন জুনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, যে কোনো কারণে সংসদ যদি ভেঙে যায়, কারণ সংসদের মেয়াদের সাথে প্রধানমন্ত্রীর মেয়াদ জড়িত, কোনো কারণে যদি 1 বছর বা 2 বছর মেয়াদে কোনো সংসদ ভেঙে যায়, সেক্ষেত্রে আসলে যদি মেয়াদ নির্ধারণ করে দেওয়া হয় সেক্ষেত্রে একটি জটিলতা তৈরি হতে পারে। সেই কারণে সালাউদ্দিন আহমেদ নতুন প্রস্তাবনা তুলে ধরেন যে সেটি আসলে কত বছর সর্বোচ্চ হতে পারে। অধিকাংশ দল 10 বছরের কথা বলেছে, তবে বিএনপি আসলে 10 বছরের কথা উনি এখানে উল্লেখ করেননি। সেটি দলীয় ফোরামে আলোচনা করে সেটি কত বছর নির্ধারণ হবে সেই বিষয়টি উনি সময় চেয়েছেন। তবে যদি এই কত বছর নির্ধারণ করে দেওয়া হয় সেক্ষেত্রে 2টি শর্ত উনি দিয়েছেন বিএনপির তরফ থেকে, যে এনসিসি সেক্ষেত্রে রাখা যাবে না। সাংবিধানিক কাউন্সিল গঠনের যে প্রস্তাবনাটা ছিল, যেটি উনি বিএনপি আপত্তি জানিয়ে আসছে বারবারই, যে এতে নির্বাহী ক্ষমতা খর্ব হবে, এই বিষয়টিতে এনসিসিকে রাখা যাবে না এমন একটি প্রস্তাবনা দিয়েছেন। আর উচ্চকক্ষ গঠন যে বিষয়টি বিএনপির তরফ থেকে বলা হচ্ছে, সেক্ষেত্রে উচ্চকক্ষের যদি প্রধানমন্ত্রী ক্ষমতা সীমিত করা হয় সেক্ষেত্রে উচ্চকক্ষের যে সংবিধান সংশোধনের তাদের যে ভোটাভুটির এখতিয়ার সেটি উচ্চকক্ষের থাকবে না, এরকম তিনি 2টি শর্ত জুড়ে দিয়েছেন। তো এখন পর্যন্ত এই সকালের সেশনে প্রধানমন্ত্রীর মেয়াদটি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া আজকে আরও যে 2টি বিষয় নির্ধারণ রয়েছে, যে নির্বাচনী এলাকা নির্ধারণ এবং সংসদের মূলনীতি, সেটির মধ্যাহ্নভোজের বিরতির পরে 2:45টার সময় সেই আলোচনা শুরু হবে। জসিন্তা, জানছিলাম ঐকমত্য কমিশনের বৈঠকের খবর। 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে উত্তীর্ণ দেখানোর দাবিতে আন্দোলনকারীদের ওপর জল কামান ও সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে পুলিশ। বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এর আগে প্রায় 1 ঘন্টা ধরে প্রেস ক্লাব এলাকা অবরোধ করে রেখেছিলেন এসব আন্দোলনকারী। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় 83,000 পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে 23,000 উত্তীর্ণ হতে পারেননি। এখন উত্তীর্ণ না হওয়া পরীক্ষার্থীদের দাবি তাদের ইচ্ছাকৃতভাবে অকৃতকার্য করানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, তবে লাঠিপেটা করা হয়নি বা মারধর করা হয়নি। এই ঘটনার পর আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, শিক্ষকদের বিক্ষোভ পরিস্থিতি এখন কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন।
শিক্ষকরা এখনও বিক্ষোভ সমাবেশ করছে তারা প্রেস ক্লাবের সামনে। 11টা থেকে তারা যখন তাদের কর্মসূচি শুরু করে প্রেস ক্লাবের যে সড়কটি রয়েছে সে সড়ক আটকিয়ে, তখন 11:30টার দিকে পুলিশ সেখানে জলকামান নিক্ষেপ করে, সেখানে টিয়ার সেল এবং সেই যে ছত্রভঙ্গ করে দেওয়ার যে প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করে। তারপরে ধাপে ধাপে কিন্তু সেই প্রক্রিয়া চলছে যে তারা যে আহতের কথা বলছেন যে তাদের 10 জনের বেশি লোক আহত হয়েছে, আন্দোলনকারীদের মধ্যে 10 জনের বেশি আহত আছেন। এছাড়া পুলিশের মধ্যেও কিন্তু আহত হয়েছেন কয়েকজন। তারা বলছিলেন যে সেই 7 দিন ধরেই তারা মূলত তাদের যে ভাইবা পরীক্ষার রেজাল্টের কথা তারা বলে আসছিলেন যে তাদের রেজাল্ট নিয়ে গড়িমসি করেছে মন্ত্রণালয়। সেই পরিপ্রেক্ষিতে তারা বলছিলেন যে তাদেরকে সনদ দেওয়ার কথা তারা বলছিলেন, যে সনদ দিয়ে দিলেই তারা মূলত এই কর্মসূচি তারা ছেড়ে যাবেন। কিন্তু তারা এই আজকে সারা দেশের যত এনটিআরসির ভাইবাতে যারা ভাইবা পরীক্ষা যারা দিয়েছিলেন তারা মূলত এই প্রেস ক্লাব চত্বরে এসে আন্দোলন করেন এবং সকাল থেকে যখন আন্দোলন করেছিলেন তারা, তখন পুরো রাস্তার দুই ধারেই কিন্তু যানজটের সৃষ্টি হয়, যেটি আন্দোলন করলে ঢাকার যে ব্যস্ততম সড়কে যানজটের যে বিষয়টি সেটি কিন্তু দেখা যায়। তো দেখাচ্ছি যে পেছনে কিন্তু এখনও সেই পুলিশ কিছুক্ষণ আগে কিন্তু এই আবার শিক্ষকদের সাথে কথা বলতে গেছেন যে কিভাবে তারা এখান থেকে চলে যাবেন বা ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করার জন্য তারা কথা বলতে এখানে গেছেন। তো প্রেস ক্লাব চত্বরে এখন আন্দোলন চলছে, কি হবে না হবে সেটি বোঝা যাবে যে সামনের পরিস্থিতি কি হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর প্রেস ক্লাব থেকে সর্বশেষ। প্রেস ক্লাবের সামনে থেকে জানছিলাম শিক্ষক বিক্ষোভের খবর। দর্শক, শহীদ মিনারে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, শিক্ষকরা শহীদ মিনারে কেন জড়ো হয়েছেন? ওকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবস্থান ত্যাগ করব না। আমরা পরবর্তী নির্দেশের জন্য প্রাথমিক শিক্ষকদের জাতীয়করণের যারা আমলাতান্ত্রিক যে জটিলতা বিগত সরকারের আমলে ছিল, সেই সকল আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের জন্যই কিন্তু বিগত কিছুদিন ধরে এখানে আন্দোলনে এসেছেন প্রাথমিক শিক্ষকরা, এবং তারা যেই মূল দাবিটি করছেন সেটি অর্থ মন্ত্রণালয় কর্তৃক গত 2020 সালে যে টাইম স্কেল সংক্রান্ত যে অবৈধ চিঠি দেওয়া হয়েছিল সেটি প্রত্যাহারের দাবি তারা করছেন। সেই সাথে 50% অর্থাৎ কার্যকর চাকরিকালের ভিত্তিতে জ্যেষ্ঠতা প্রদান অর্থাৎ প্রমোশনের ব্যাপারে তারা দাবি জানাচ্ছেন। সেই সাথে বাদ পড়া প্রধান শিক্ষকদের শিক্ষক গ্যাজেট প্রকাশের বিষয়টিও কিন্তু তারা তুলে ধরছেন এই আন্দোলন থেকে। এবং আন্দোলন থেকেই কিছুক্ষণ আগেই জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এখানে উপস্থিত হয়ে এই দাবির সাথে সংহতি জানিয়েছেন, এবং তিনি বলছেন যে প্রাথমিক শিক্ষকদের যেভাবে বঞ্চিত করা হয়েছে বিগত সরকারের আমলে, ঠিক একই প্রক্রিয়ায় এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং এ কারণেই তারা তাদের আন্দোলনে সংহতি জানিয়েছেন এবং অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের যে দাবি রয়েছে 3 দফা, সেই 3 দফা দাবি যেন পূরণ করা হয় সে ব্যাপারে কিন্তু তারা আমাদের কাছে অভিব্যক্তি জানিয়েছেন। এবং সদস্য সচিব আক্তার হোসেন আরও যেটি বলছিলেন যে এই দাবি এখান থেকে পূরণ না হলে এর পরবর্তী সময়ে সরকারের কাছে কঠোর আন্দোলন নিয়ে তারা সেখানে শিক্ষকদের পাশে থাকবেন জাতীয় নাগরিক পার্টি, এমনটি তারা বলছেন। এবং শিক্ষকদের পক্ষ থেকেও বলা হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ শহীদ মিনার থেকে। দর্শক, শহীদ মিনার থেকে জানছিলাম শিক্ষকদের আন্দোলনের খবর। বাংলাদেশ সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জাপান। এজন্য প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মিস্টার সাইদা শিনেইচি। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমিরের সঙ্গে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিগত ফ্যাসিবাদ আমলে জামায়াতের নেতাকর্মীদের ওপর হওয়া নির্যাতনের কথা তুলে ধরে জামায়াতের নেতারা। এছাড়া শিল্প ও ব্যবসা বাণিজ্যে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে 2025-26 অর্থবছরে ঘোষিত বাজেট উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7,90,000 কোটি টাকা রাষ্ট্রীয় ভবন যমুনায় অনুমোদন করা হয়। ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে অপ্রদর্শিত টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ চলতি 2024-25 অর্থ বছরের সম্পূরক বাজেট অর্থ অধ্যাদেশ পেশ করেন। সংসদ না থাকার কারণে পেশ করা বাজেট নিয়ে আলোচনা হয়নি এবার। এর মাধ্যমেই সরকারের যেসব মন্ত্রণালয় বা বিভাগ বরাদ্দের চেয়ে চলতি অর্থবছরে বেশি ব্যয় হয়েছে সেগুলোর অনুমোদন হবে। চলতি অর্থবছরে মূল বাজেটে 62টি মন্ত্রণালয় এবং বিভাগের অনুমূলে 7,97,000 কোটি টাকার নিট বরাদ্দ ছিল। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। অন্তর্বর্তী সরকারের 2025-26 অর্থবছরের বাজেট জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ করেনি। এটি সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়কও নয়, এমনটি জানিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি বলেছে। সকালে রাজধানী গুলশানের একটি হোটেলে সংস্থাটি আয়োজিত বাজেট সংলাপে এ কথা জানানো হয়। এতে বলা হয়, প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ কর বেশি হওয়ায় বাজেটে সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে। কর আহরণ না বাড়াতে পারলে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে দাঁড়াবে। অনুষ্ঠানে আলোচকরা বলেন, বাজেটে মৌলিক পরিবর্তন আসেনি, বাজেট স্মার্ট হয়নি। এটির আকার বাদে পুরোটাই আগের গতানুগতিক বাজেট। যেহেতু বাজেট সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, তাই মধ্যমেয়াদে বাজেট পর্যালোচনা, মূল্যায়ন ও সংশোধন জরুরি বলেও জানান তারা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 5টা দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।